নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়ায় বিজেপির দেওয়াল মোছার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবাসরীয় সকালে মিছিল সহ প্রচার বিদেশের। আসছি বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার 9 এবং 20 নম্বর ওয়ার্ডে মুছে ফেলা হলো বিজেপির দেওয়াল লিখন। অভিযোগের তীর তৃণমূলের দিকে, তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ভোট যতই এগিয়ে আসছে, নির্বাচনের পারদ চড়ছে। রবিবার সকালে দেওয়াল লিখন মুছে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়। চুঁচুড়ার 20 নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকা ও চুঁচুড়ার 9 নম্বর ওয়ার্ডের ইমামবাড়া সংলগ্ন এলাকায় বিজেপির দুটি দেওয়ালে সিমেন্ট গোলা ও পোড়া মোবিল লেপে দেওয়ার অভিযোগ ওঠে। জানিয়ে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা প্রতাপপুরে উপস্থিত হন। ওই দেওয়ালের সামনেই তারা স্লোগান তুলতে থাকেন। সেখানেই উপস্থিত হন প্রার্থী সুবীর নাগো। বিজেপির সরকার গড়লে অন্নপূর্ণা ভান্ডার হিসাবে প্রত্যেক মহিলাকে মাসিক 3000 টাকা দেওয়া হবে, তা জানান দিতেই সেখানে দেওয়াল লেখা হয়েছিল। সেই দেওয়ালেই কেউ বা কারা সিমেন্ট লেপে দিয়েছে বলে অভিযোগ। যদিও সুবীর নাগের সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকেই। ইমামবাড়া সংলগ্ন এলাকায় পোড়া মোবিল লেপে দেওয়ার বিষয়েও তিনি তৃণমূলকেই দায়ী করেন। সকালে জানতে পারলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে দেওয়ালটি, এটা গতকাল লেখা হয়েছে। আজকে এটা গোটা 4-5 দিন হয় লেখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এটার ওপর সিমেন্ট দেওয়া হয়েছে, সিমেন্ট দিয়ে এটাকে মোছা হয়েছে। আমার একটাই কথা বলবার যে দেখুন, আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাক। কোথাও এমন কিছু না হোক যেটা নিয়ে কাউকে বড় কোনো প্রতিবাদ করতে হয়, কোনো আন্দোলন করতে হয়। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। যেমন আমি একথা বলতে পারি যে আমার ভারতীয় জনতা পার্টি কেউ এ কাজ করবেন না। ওদের কোনো দেয়াল, শাসক দলের কোনো দেয়াল মোছা হয়েছে এরকম নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের একটা দেয়াল কেউ মুছে দিলে তাতে কি লক্ষ্মী ভাণ্ডার বড় হয়ে যাবে? আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের এটা সংকল্প পত্রে দেওয়া আছে যে আমরা ক্ষমতায় এলে 3000 টাকা করে মা বোনাদের এই যোজনা চালু রাখবে। কিন্তু সেটার প্রচার যদি কেউ বন্ধ করতে চায় এইভাবে, তার মানে কি এই যোজনাকে বন্ধ করা যাবে? মানুষের ওপর অযথা কোনো রকম এরকম কাজ করবেন না, যাতে মানুষ বিব্রত হয়, একটা টেনশন তৈরি হয়। আমাদের কার্যকর্তারা টেনশন নেবে। এলাকায় আমি আবার শুনলাম পাশের ওয়ার্ডেই আমাদের যারা কাজকর্ম করছে তাদেরকেও ধমকাচ্ছে। আমি বড় জোরে সমস্ত তৃণমূল কাউন্সিলরের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের কাজ করুন। আমাদের ছেলেরাও যেমন কারোর বাধা হয়ে দাঁড়াবে না। প্রচার এটা নির্বাচনী প্রচার, সেখানে সবার প্রচার করার অধিকার আছে। এমন কেউ থাকবে না যারা প্রচারে কেউ বাধা দেবে। দেখুন, আমি চাই না কারোর বিরুদ্ধে কমপ্লেন করতে। আজও আমরা কমপ্লেন করলাম না, এটা আজকে প্রথম দিন বলে। দ্বিতীয় দিন যদি কোনো রকমভাবে ভারতীয় জনতা পার্টির কাউকে থ্রেট করা হয় বা কোথাও কমপ্লেন এইভাবে দেওয়াল পোঁচা বা অন্যান্য বদমাইশি যেটা এরা করতে চাইছে, প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টিকে নানাভাবে এরা বুঝতে পারছে যে জনসমর্থন, মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির পাশে আছে, তাই এরা নানাভাবে ঝামেলা করে এরা চেষ্টা করছে নিজেদের মুখ পুড়িয়ে, নিজেদের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করার বৃথা প্রয়াস। তাই আমার বিনীত করজোড়ে নিবেদন, নিজেদের কাজ করুন। কেউ কারোরই, এটা আমি শুধু বিজেপির কথা বলছি না, কোনো রাজনৈতিক দলের প্রচারে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। হতে পারে কারোর শক্তি বেশি আছে মানে এই নয় যে আমি আমার শক্তির অপব্যবহার করব। আর অপব্যবহার করছে বলেই আজকে মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা যদি এই দেওয়াল লিখন যদি পড়তে না পারেন, আগামী দিন এদের ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত হবে না। আর এইটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। দেখুন কীভাবে মোবিল দিয়ে দেওয়া হয়েছে আমাদের এই দেওয়ালে, যাতে লিখতে না পারে। আমি তৃণমূলী বন্ধুদের কাছে একথা বলতে চাই, দেয়াল মুছে মোবিল ঢেলে
আমাদের দেওয়াল দখল করে ভারতীয় জনতা পার্টিকে হারানো যাবে না। দেওয়াল লিখন মানুষের মনেরটা ওরা পড়তে পারছে না বলে এই নোংরামো করছে। মানুষের মনের দেওয়াল লিখনে বিজেপি আসছে, এটা বোঝা যাচ্ছে, আর বোঝা যাচ্ছে বলেই আজকে এই সব নোংরামি এখানে চলছে। যদিও বিজেপির ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর সরকারের দাবি, তৃণমূল এ ধরনের নোংরা রাজনীতি করে না। এই সমস্ত নোংরা কাজ তৃণমূল কংগ্রেস করে না। আমি দীর্ঘ 46 বছর রাজনীতি করছি। গত বছর রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে 20টা ফ্ল্যাট 20 নম্বর ওয়ার্ডে কে বা কারা ছিঁড়েছে আমরা জানি না, কিন্তু আমরা কাউকে দোষারোপ করিনি, যেহেতু চোখে দেখিনি। এবছরও আমাদের 4টে ফ্ল্যাট জোড়াঘাট, বড়বাজার, স্টাইল বাজার এবং আখনবাজারে কে বা কারা ছিঁড়েছে আমরা জানি না, আমরা দোষারোপ করি। হুগলি শহরের তৃণমূল কংগ্রেস, 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা রাজনীতি করে না। যেই বা যারা করে থাকে এটা অন্যায়, এই কাজটা আমরা সমর্থন করি না। এইসব বিজেপি এই সমস্ত তুচ্ছ অপপ্রচার করে, ওসব করে লাভ নেই। কারণ 20 নম্বর ওয়ার্ডের মানুষ জানে আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, এই ধরনের দেওয়াল মোছামুছি আমার ওয়ার্ডে হয় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধানসভা নির্বাচনের নাম ঘোষণার পর থেকেই নিজেকে প্রচারের মধ্যে ব্যস্ত রেখেছেন সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। নির্বাচনের আগে আজ এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। সপ্তগ্রামে এবারে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। হারিট অঞ্চলের বাসিন্দা স্বরাজবাবু দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। তবে একটা সময় ঘর অদল বদলও করেছিলেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, আবার তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে আসেন। এবছর সেই স্বরাজকেই প্রার্থী করেছে বিজেপি। ব্যবসায়ী স্বরাজের যথেষ্ট প্রভাব রয়েছে হারিট অঞ্চলে, তবে গোটা সপ্তগ্রাম বিধানসভায় তার প্রভাব কতটা খাটে তা বোঝা যাবে আগামী 4 মে নির্বাচনী ফলাফলের দিনই। সে যাই হোক, প্রচারে কোনো রকম খামতি রাখছেন না তিনি। প্রতিদিনই সপ্তগ্রামের বিভিন্ন অঞ্চল চষে বেড়াচ্ছেন স্বরাজবাবু। রবিবাসরীয় দুপুরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন, সপ্তগ্রাম অঞ্চলের জন্য তিনি কি করতে চান, সেসব কথাই সাংবাদিকদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আমি স্বরাজ ঘোষ, হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির আমি প্রার্থী। আমাকে যারা প্রার্থী করেছেন, জেলা, রাজ্য এবং কেন্দ্রের উপর নেতৃত্বকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানাই। যে সর্বভারতীয় একটা দল, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যে দলের মানে আজকে বিশ্বের মধ্যে 1 নম্বর দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর ভারতবর্ষের 1 নম্বর দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই দলের একজন সৈনিক হিসেবে আমাকে সপ্তগ্রাম বিধানসভায় লড়ার জন্য পাঠিয়েছেন। তো সপ্তগ্রাম বিধানসভায় আমি প্রচারের মধ্যে আছি, সবসময় আপনারা দেখেছেন মিডিয়াতে। কিন্তু আজকে সপ্তগ্রাম বিধানসভার সমস্ত মানুষকে জানাতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গে 34 বছর বামপন্থী সরকার, তার সাথে 15 বছর যে তৃণমূল সরকার যে দুর্নীতি করেছে, যেমন আজকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ দিনের পর দিন বাড়িয়েছে। অনুপ্রবেশ ভর্তি করছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, কোনো জায়গা থেকে বাদ নেই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ ঢুকায়। সেগুলোকে আমরা আজকে এসআইয়ের মারফত চেষ্টা চালাচ্ছি যাতে কীভাবে অনুপ্রবেশকে আমরা বাদ দিতে পারি। আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গে শিল্পের পতন কীভাবে ঘটেছে। প্রায় 6668টি কারখানা, কলকারখানা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই তৃণমূল সরকার 15 বছরে আসার পর থেকে। তাই আজকে শ্রমিকদের যে অবস্থা, দুরবস্থা, শ্রমিকদের যে কান্না, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তার সঙ্গে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোও মানুষ দেখতে পাচ্ছে যে বন্ধ কলকারখানাগুলো, সেখানে শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। আমরা যদি ক্ষমতায় আসি, আমরা ডানলপ নিয়ে চিন্তাভাবনা করব এবং ডানলপ নিয়ে আমরা সপ্তগ্রাম বিধানসভা থেকে আমরা রাজ্য নেতৃত্বের সাথে নিয়ে আমরা দিল্লি দরবার করব, প্রধানমন্ত্রীর দরবারে যাব। ডানলপ যাতে খোলা যায়, ডানলপকে যাতে আবার চালু করা যায়, শ্রমিকদের মুখে যাতে আবার হাসি ফোটে, সেই ব্যবস্থা আমরা নেব। দেখুন, প্রধানমন্ত্রী আমাদের সারা দেশের প্রধানমন্ত্রী। উনি তো মানে একটা শুধু ডানলপ কারখানা নিয়ে এখানে তো বলতে আসেননি, উনি রাজ্য নিয়ে কথা বলতে এসেছেন। কিন্তু আমাদের সপ্তগ্রাম বিধানসভার মধ্যে যেহেতু ডানলপ কারখানা করছে, তাই আমরা
উল্লেখিতভাবে ডানলপ কারখানাকে নিয়ে আমরা রাজ্য এবং কেন্দ্রে দৌড়ব, যাতে ডানলপ কারখানাকে ভগ্নাবস্থা থেকে আবার ফিরিয়ে নিয়েছে তাকে পুনরুজ্জীবন দিয়ে তাকে আবার চালু করা যায় সেই ব্যবস্থা আমরা নেব। বিজেপি ক্ষমতায় আসলে কর্মসংস্থান বাড়বে এবং ভগ্ন কলকারখানা এবং বন্ধ হওয়া কলকারখানা আমরা চালু করব, এটা নিশ্চিত। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি যারা করছেন তারা ডিএ পাচ্ছে না। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরও তাদের ডিএ পাচ্ছে না, তারা পে কমিশন ঘোষণা করছে না। তাই সরকারি কর্মচারীদেরকে আমি উল্লেখ করে বলতে চাই যে আপনারা পরিবর্তন আনুন। আমাদের সরকার হলে, বিজেপির সরকার হলে এবং সপ্তগ্রামে যখন বিজেপির সিট যদি হয়, তার সাথে রাজ্যে যদি বিজেপির সরকার হয়, আমরা প্রত্যেককে তার পে কমিশন অনুযায়ী তাদের স্যালারি বাড়ানো হবে এবং আমরা তাদের ডিএ সম্পূর্ণ দেব, এটা আমরা অঙ্গীকার করছি। তার সাথে আমাদের এই বিধানসভায়, সপ্তগ্রাম বিধানসভায় আমরা যদি ক্ষমতায় আসি, বিজেপি যদি ক্ষমতায় আসে, প্রথম হচ্ছে সপ্তগ্রাম বিধানসভায় একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে। এটা সপ্তগ্রামবাসীর কাছে আমি বার্তা দিতে চাই। তাই আমরা পরিবর্তন নিয়ে আসুন। তার সঙ্গে শিক্ষার সুব্যবস্থা করা হবে এবং প্রত্যেকটা বাড়িতে পানীয় জলের সুব্যবস্থা করা হবে। আপনারা জানেন পানীয় জলের পিএইচের যে লাইন, সেই লাইন গ্রাম্য এলাকায় যে পঞ্চায়েতগুলো আছে সপ্তগ্রাম বিধানসভার মধ্যে, সেখানে পানীয় জলের কানেকশন কিন্তু 80% মানুষ পায়নি। তাই আমরা যদি ক্ষমতায় আসি, প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি রবিবাসরীয় প্রচারে খামতি দিলেন না সিপিআইএম মনোনীত সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী অনির্বাণ সরকার। আজ সকালে তিনি জনসংযোগ করলেন সপ্তগ্রামের নারায়ণপাড়া এলাকায়। তৃণমূল বিজেপির পাশাপাশি রবিবার সকাল থেকেই প্রচারে নেমেছিলেন সপ্তগ্রামের সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার। এদিন তিনি হারিট অঞ্চলের নারায়ণপাড়া এলাকায় প্রচার করেন, কথা বলেন পথ চলতি মানুষের সঙ্গে, বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়িও যান। বামেরা ক্ষমতায় আসার প্রয়োজন কেন তা বোঝানো হয় সাধারণ মানুষকে। রবিবাসরীয় দিনটি এভাবে প্রচারের মাধ্যমে কাটান অনির্বাণ বাবু। না, আইনজীবী থেকে রাজনীতির ময়দানে ঠিক নয়। রাজনীতির ময়দানে আমি অনেক ছোটবেলা থেকে, আমরা ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, পড়াশোনার পাশাপাশি করেছি, ঠিক আছে। মানুষের সাথে থাকা, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলা, বামপন্থী রাজনীতির পাঠ হচ্ছে আমরা পারিবারিকভাবে পেয়েছি, সামাজিকভাবে পেয়েছি এবং এটা আমাদের একটা ধারাবাহিক কাজ আর কি, এটা আমরা করে আসছি। এখন নতুন করে পার্টি, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তারা বামপন্থী প্রার্থী হিসাবে সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ সকলে যে আমরা একসাথে মিলে হচ্ছে লড়াই করছি, তার প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছে। সে কারণে এখন হচ্ছে নির্বাচন লড়াইটা আমরা একটা সংগ্রাম মনে করি, রাজনৈতিক সংগ্রাম। এই রাজনৈতিক সংগ্রামকে আমাদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই আমরা রাজনীতির ময়দানে এখন মানুষের কাছে আমরা যাচ্ছি, আমরা হচ্ছি তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের অভাব অভিযোগ যা কিছু আরো বেশি ভালো করে শোনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, সেটাকে আরো বেশি উপলব্ধি করার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে লক্ষ্য, আমাদের সমাজ পরিবর্তনের যে লড়াইয়ের কথা আমরা বলি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাইছি। মানুষের, দেখুন, আমরা শ্রেণী রাজনীতির পক্ষে লড়াই করি মূলত। আমাদের সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন মানুষরা কারা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে, মেহনতি মানুষ, গরিব মানুষ, ক্ষেত মজুর, গ্রামীণ একটা বৃহৎ অংশের মানুষ হচ্ছে আমাদের সাথে রয়েছেন। শহরাঞ্চলের মানুষ এরকম রয়েছে এবং স্বতঃস্ফূর্ততা আপনারা চোখে মুখে দেখতে পাবেন। আমরাও যেমন রাজনীতির জন্য হচ্ছে চারিদিকে ঘুরে বেড়াই নির্বাচনী সংগ্রামে, আপনারাও ঘুরে বেড়ান, আপনারাও লক্ষ্য করবেন মানুষের স্বতঃস্ফূর্ততা। দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে 2011 সালে সপ্তগ্রাম বিধানসভাতে আমরা শেষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বামফ্রন্টের প্রার্থী হিসাবে কাস্তাতুরি তাড়াতে। আমাদের প্রার্থী মাননীয় শিক্ষক আশুতোষ মুখোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। তারপর থেকে গত 15 বছরে আমরা যা কিছু দেখেছি চোখে, সামগ্রিকভাবে কিছু মানুষ এই রাজনৈতিক যে প্রেক্ষাপট, তার মধ্যে দাঁড়িয়ে বাম বিরোধী কিছু মানুষ যারা হচ্ছে ক্ষমতায় আছে, মস্তদে আছে, তারা নিজেদেরকে হচ্ছে প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে ফেলেছে। কিন্তু মানুষ যে তিমিরে ছিল, একদম নিম্নবর্গীয় মানুষ, শ্রেণীর মানুষ, তারা কিন্তু আরো বেশি হচ্ছে খারাপ অবস্থার মধ্যে পৌঁছে গেছে। সামাজিক স্তরে ক্ষেত মজুরদের হচ্ছে তাদের যে নির্দিষ্ট মজুরি, তা বাড়ার লড়াইয়ে কারা থাকে? বামপন্থীরা থাকে। দেখেছেন নাকি কোনো ক্ষেত মজুরদের লড়াই, নির্দিষ্ট তাদের যে হচ্ছে মজুরি বাড়ানোর লড়াইতে কোনো দক্ষিণপন্থী রাজনৈতিক দল যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা কোনোদিন থেকেছে, কোনোদিন করেছে, কোনোদিন দেখেছেন এরকম কোনো ঘটনা? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রবিবাসরীয় সকালে মিছিল সহ প্রচার বিদেশের। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরেরও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। রবিবাসরীয় সকালে বাঁশবেড়িয়া পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডে মিছিল সহ প্রচার সারলেন সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বিদেশ বোস। রবিবাসরীয় সকালে জোর কদমে প্রচার সারলেন সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। এদিন বাঁশবেড়িয়া পুরো এলাকার 13 ও 14 নম্বর ওয়ার্ডে তিনি প্রচার করেন। পথ চলতি সাধারণ মানুষদের সঙ্গে তিনি কথাও বলেন। পাশাপাশি এদিন ওই 2 ওয়ার্ড এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। সেই শোভাযাত্রার অগ্রভাগেই ছিলেন প্রার্থী বিদেশ বসু। তেরাঙ্গা বেলুন নিয়ে তৃণমূল কর্মীরা ওই শোভাযাত্রায় অংশ নেন। তৃণমূলের দলীয় স্লোগান তুলে ওই 2 ওয়ার্ডের অলিগলি প্রদক্ষিণ করে শোভাযাত্রা। এদিনের প্রচার প্রসঙ্গে প্রার্থী বিদেশ বসু বলেন, আজকে আমরা বাড়ি বাড়ি গেছি, পুরো কমপ্লিট হয়ে গেছে, সবারই অদ্ভুত সাড়া পেয়েছি। বাড়ির সামনে মা বোনেরা এসে দেখা করেছে এবং তাদের হাসি দেখেই বুঝতে পেরেছি যে দিদির প্রতি তাদের আস্থা কতটা আছে। আমারও ভালো লাগলো দিদিকে তারা বিশ্বাস করেছে, সেই আশ্বাস দিয়েছেন ওনাদের। আর আজকে আবার বিকেলে আমাদের আমদান আছে, আমরা আজকে আবার যাবো, কিন্তু আমাদের সকালে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল তেওয়ারিপাড়া কল্যাণ সংঘের পরিচালনায় আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। এখানে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যান্ডেলের কল্যাণ সংঘের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকালে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী সাহা, পাশের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ অন্যান্যরা। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এবারের শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, তেওয়ারিপাড়া কল্যাণ সংঘ আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। দুস্থ মুমূর্ষ রোগীদের জন্য আমরা প্রত্যেক বছর যেটা চেষ্টা করে থাকি এবছরও চেষ্টা করছি। আগামী দিনে যাতে আমরা এই অনুষ্ঠানটা আরও ভালোভাবে করতে পারি তার প্রচেষ্টা আমরা করব। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ক্লাবকে সহযোগিতা করেছেন তাদের কল্যাণ সংঘ ক্লাব তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া আমরা মোটামুটি বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট এবং স্পোর্টস এবং ক্রিকেট টুর্নামেন্ট, মেরা যুবা ভারত অনুষ্ঠানগুলো করেছি। আমরা আশা রাখছি যদি আমরা আরও কিছু সহযোগিতা পাই আমরা আরও ভালোভাবে এই অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করে তুলব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 69%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। চুঁচুড়ায় বিজেপির দেওয়াল মোছার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবাসরীয় সকালে মিছিল সহ প্রচার বিদেশের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।